ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। কোরআন এবং হাদিসে জিন জাতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তারা আমাদের মতোই এই পৃথিবীতে বাস করে, কিন্তু তারা আমাদের চোখের আড়ালে থাকে। ইসলামিক স্কলাররা বলেন, জিনেরা সাধারণত মানুষদের ক্ষতি করে না, যদি না মানুষ তাদের কোনো ক্ষতি করে বা তাদের এলাকায় অনধিকার প্রবেশ করে। আর যদি কোনো মানুষ ভুলবশত কোনো বদমেজাজি বা ভয়ঙ্কর জিনের ক্ষতি করে ফেলে, তবে সেই জিনের প্রতিশোধ থেকে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ আজমির বলছি কুমিল্লার লাকসাম থেকে। এই কথাগুলো বলার কারণ, আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, সেটা কোনো মন গড়া ভৌতিক গল্প নয়। ঘটনাটি ২০১০ সালে সুনামগঞ্জের একটি প্রত্যন্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে এক চিকিৎসকের সাথে ঘটা হাড় হিম করা সত্য একটি ঘটনা। গোপনীয়তা এবং সম্মান রক্ষার্থে আমি তার নামটা প্রকাশ করলাম না। আমি তার নাম ডক্টর শফিক ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। এবার ঘটনায় যাওয়া যাক। ডক্টর শফিক সদ্য এমবিবিএস পাশ করা একজন তরুণ চিকিৎসক। বিজ্ঞান ছাড়া সে অপ্রাকৃতিক কোনো কিছুতেই বিশ্বাস করত না। ২০১০ সালের নভেম্বরে তার পোস্টিং হয় সুনামগঞ্জের বর্ডার ঘেঁষা একটি প্রত্যন্ত হেলথ কমপ্লেক্সে। থাকার জন্য তাকে যে কোয়ার্টারটি দেওয়া হয় সেটি ছিল বেশ পুরনো, ব্রিটিশ আমলের লাল ইটের দোতলা একটি বাড়ি। বাড়িটির ঠিক পেছনেই বিশাল এক বাঁশবাগান এবং পুরনো একটি তেঁতুল গাছ। এলাকার এক বয়স্ক লোক শফিককে আগেই সতর্ক করে বলেছিলেন, ডাক্তার সাহেব, মাগরিবের পর ওই পেছনের দিকের জানালাগুলো খুলবেন না, আর রাতে যাই হোক বাঁশবাগানের দিকে যাবেন না। শফিক এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছিল। তার কাছে এসব ছিল নিছক গ্রামের মানুষের কুসংস্কার। বাসায় ওঠার প্রথম ২ সপ্তাহ কোনো সমস্যা ছাড়াই কেটে গেল, কিন্তু বিপত্তি শুরু হলো নভেম্বরের শেষের দিকে এক রাতে। সেদিন রাত প্রায় ১২টা, প্রচণ্ড শীত পড়েছে। শফিক ডিউটি শেষ করে মাত্রই কোয়ার্টারে ফিরেছে। কোয়ার্টারে ফিরে সে চা বানানোর জন্য কেতলিতে পানি গরম করছিল, কিন্তু পানি বেশি হয়ে যাওয়ায় সে কিছুটা ফুটন্ত গরম পানি পেছনের জানালা দিয়ে সোজা বাঁশবাগানের ঝোপের দিকে ছুঁড়ে মারে। পানিটা পড়ার ঠিক পর মুহূর্তেই বাঁশবাগান থেকে একটা তীক্ষ্ণ বুক কাঁপানো আর্তনাদ ভেসে এলো। শব্দটা কোনো মানুষের নয়, আবার কোনো পরিচিত পশুরও নয়। মনে হলো কেউ যেন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল। শফিক একটু চমকে গেলেও সে ভাবল, হয়তো ফুটন্ত পানিটা শেয়াল বা বন্য কোনো পশুর গায়ে পড়েছে। সে জানালা বন্ধ করে চা নিয়ে রুমে চলে আসে। কিন্তু আসল বিভীষিকা শুরু হলো গভীর রাতে। রাত তখন প্রায় ৩টা। শফিকের হঠাৎ ঘুম ভেঙে গেল। তার মনে হলো ঘরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমে গেছে। এতটাই শীত করছে যে তার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, আর পুরো ঘরময় একটা অদ্ভুত বমি আসা গন্ধ। গন্ধটা কড়া আতর আর পোড়া মাংসের গন্ধের এক বীভৎস মিশ্রণ। শফিক বিছানায় উঠে বসল। ঠিক তখনই সে শুনতে পেল তার বাথরুমের ভেতর থেকে কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নার আওয়াজটা একটা বাচ্চার। শফিকের গলা শুকিয়ে গেল। সে ভাবতে লাগলো কোয়ার্টারের মেইন দরজা ভেতর থেকে লক করা, আর
জানালাগুলোও গ্রিল করা। তাহলে একটা বাচ্চা বাথরুমের ভেতর এলো কিভাবে? শফিক কিছুটা ঘাবড়ে গেল। সাহস সঞ্চয় করে সে খাট থেকে নেমে ঘরের লাইট জ্বালালো। তারপর ধীর পায়ে সে বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। কে কে ভেতরে? শফিক কাঁপা কাঁপা গলায় বলল। ঠিক সেই মুহূর্তে কান্নার আওয়াজটাও হঠাৎ একদম থেমে গেল। পিনপতন নীরবতা। কয়েক সেকেন্ড পর বাথরুমের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা শুনে শফিকের পুরো শরীর যেন বরফ হয়ে গেল। কণ্ঠটা আর কারো নয়, তার নিজের মায়ের। শফিক, ভেতরে আয় বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীর পুড়ে যাচ্ছে বাবা। শফিকের শ্বাস আটকে এলো। তার মা ঢাকায় থাকেন। মাঝরাতে এই প্রত্যন্ত গ্রামে তার মা বাথরুমে কিভাবে আসবেন? শফিক এক পা পিছিয়ে গেল। সে বাথরুমের লাইট জ্বালিয়ে দরজার নিচের ফাঁকা জায়গা দিয়ে দেখার জন্য যেই ভেতরে তাকালো, সে দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। শফিকের মস্তিষ্ক এবার কাজ করা বন্ধ করে দিল। দরজার ওপাশে কোনো মানুষের পা নেই। সেখানে দুটো বিশালাকার কালো লোমে ঢাকা পশুর খুর দাঁড়িয়ে আছে, আর সেই খুরগুলো দিয়ে ফ্লোরে খটখট করে টোকা পড়ার শব্দ হচ্ছে। বাথরুমের ভেতর থেকে এবার আর তার মায়ের কণ্ঠ নয়, বরং এক বিকট গগনবিদারী অমানবিক গলায় কেউ গর্জে উঠে বলল, তুই আমার বাচ্চার শরীর পুড়িয়েছিস, আজ আমি তোর চামড়া তুলবো। শফিক আর এক মুহূর্তও দাঁড়ায়নি। দৌড়ে সে নিজের বেডরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিল। ভয়ে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে দ্রুত তার কলিগকে কল দেওয়ার জন্য মোবাইল বের করলো, কিন্তু কল করার আগেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে শফিক অনুভব করলো তার লক করা বেডরুমের ভেতরেই কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের সাথে সে পোড়া মাংস আর কড়া আতরের গন্ধ। সে বুঝতে পারলো কে একজন তার বেডরুমের ভেতরে আছে। শফিক কাঁপতে কাঁপতে মোবাইলের আলো ঘরের চারদিকে ঘোরালো। খাটের নিচে, জানালার পাশে, কিন্তু কোথাও কেউ নেই। তারপর সে আলোটা ফেললো তার বিশাল কাঠের আলমারিটার ওপর। সে দেখল আলমারির ওপর ছাদের সাথে মিশে কেউ একজন বসে আছে। তার শরীরটা একটা মানুষের মতো হলেও হাত এবং পাগুলো মাকড়সার মতো অস্বাভাবিক লম্বা আর উল্টো দিকে বাঁকানো। তার কোনো চুল নেই, চামড়াটা কুচকুচে কালো আর কয়লার মতো পোড়া। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। মুখের জায়গায় কোনো চোখ, নাক কিছুই নেই। একদম মিশ্রণ, চামড়া দিয়ে ঢাকা একটা সমতল জায়গা। শুধু গলার কাছ থেকে একটা চির খাওয়া ফাঁকা অংশ, আর সেখান থেকেই কথাগুলো বেরিয়ে আসছে। মূর্তিটা ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে ধীরে ধীরে শফিকের দিকে নামতে শুরু করলো। শফিকের গলা দিয়ে কোনো চিৎকার বের হলো না। সে শুধু দেখল সেই মাকড়সার মতো লম্বা একটা কালো হাত তার গলার দিকে ধেয়ে আসছে। এরপর তার আর কিছুই মনে নেই। পরের দিন হেলথ কমপ্লেক্সের লোকজন ডিউটিতে না পেয়ে তার কোয়ার্টারের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা শফিককে বেডরুমের ফ্লোরে অচেতন অবস্থায় পায়। তার অবস্থা ছিল ভয়াবহ। তার বুক এবং মুখে 5টি বিশাল নখে আঁচড়, যেন কোনো বাঘ তাকে খামচে ধরেছিল। আঁচড়ের জায়গাগুলো আগুনের ঝলসানো মাংসর মতো কালো হয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল শফিকের বেডরুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুরো বাড়িতে শফিক ছাড়া আর কেউ ছিল না। শফিকের সাথে সাথেই ঢাকায় পাঠানো হয়। চিকিৎসার পর সে প্রাণে বেঁচে যায়। পুরোপুরি সুস্থ হতে তার প্রায় 6 মাস সময় লেগেছিল। সুস্থ হয়ে চাকরিতে জয়েন করার পর সে তার জীবনের বিভীষিকাময় ঘটনার কথা আমার সাথে শেয়ার করে। আমি প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মুরব্বীরা এমনি এমনি বলেন না যে রাতে ঘরের বাইরে গরম পানি বা আগুন ফেলতে নেই।
আমরা হয়তো আমাদের আধুনিক চোখ দিয়ে সব কিছু দেখি, কিন্তু এই পৃথিবীর পরতে পরতে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যা একবার আমাদের ওপর নজর দিলে বিজ্ঞান বা যুক্তি কোনো কিছুই আমাদের বাঁচাতে পারবে না।